আজ মহান স্বাধীনতা দিবস। 1971 সালের 26শে মার্চের রাতের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইপিআর বেতারে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন এবং তিনি বাংলাদেশকে একটি গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র হিসাবে ঘোষণা দেন। পঁচিশে মার্চের ভয়াল কালো রাতের গণহত্যার খবর পেয়েই বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা ইপিআর বেতারে দেন এবং মধ্যরাতেই পাকিস্তানি বাহিনী বঙ্গবন্ধুকে অ্যারেস্ট করে নিয়ে যায় এবং তিনি 7 দিন পর্যন্ত ঢাকাতেই ছিলেন আটক। তো বঙ্গবন্ধুকে বাদ দিয়ে কোনো ইতিহাস হয় না। তারপরে 26শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আওয়ামী লীগের নেতা এম এ হান্নান, আবুল কাশেম, সন্দীপ তারা বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র বঙ্গবন্ধুর পক্ষে পাঠ করেন। 27শে মার্চ মেজর জিয়াউর রহমান, বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার, বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন। এটা হলো ঐতিহাসিক সত্য কথা। দীর্ঘ 9 মাস লড়াইয়ের পর দেশ স্বাধীন হয়। 10ই জানুয়ারি রাষ্ট্রের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে ফিরে আসেন, সরকার গঠন করেন। সরকার গঠনের কিছুদিনের ভিতরেই বঙ্গবন্ধু বুঝতে পারলেন যে এই আওয়ামী লীগের চোরাকারবারি মন্ত্রী এমপিদের দিয়ে, নেতাদের দিয়ে দেশের সামাজিক সুবিচার নিশ্চিত করা যাবে না। যদিও আওয়ামী লীগের লক্ষ লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে গিয়েছিল, দেশ স্বাধীন করেছিল, দেশ স্বাধীন করার পরপরই আওয়ামী লীগের নেতারা মুক্তিযুদ্ধের চেতনা ভুলে গিয়ে, বঙ্গবন্ধুর আদর্শকে ভুলে গিয়ে, বঙ্গবন্ধুর উপস্থিতি তারা দেশে লুটপাট চালায়, খুন, গুম, নির্যাতন, চোরাকারবারি, মুনাফা করি তারা করতে থাকে। বঙ্গবন্ধু ত্যক্ত বিরক্ত হয়ে তিনি চিন্তা করলেন বাংলাদেশে পার্লামেন্টারি ডেমোক্রেসি আর চলবে না। তিনি 1974-এ বাংলাদেশের সংবিধানের 4র্থ সংশোধনী আনলেন এবং 75 সালে তিনি শোষিতের গণতন্ত্র বা ইংলিশে বলে আনফিনিশড সোশ্যালিস্ট ডেমোক্রেসি তিনি চালু করলেন, যেটা অনেকে বলে বাকশাল। এখানে 7টা দল মিলে বঙ্গবন্ধু বাকশাল গঠন করেছিলেন এবং তিনি চায়না স্টাইলের রাজনীতি বাংলাদেশে চালু করতে চেয়েছিলেন। বঙ্গবন্ধু সংসদীয় এলিট গণতন্ত্র নামক সংসদীয় পদ্ধতি তিনি আসলে পছন্দ করেননি, কারণ এই ধরনের বহুদলীয় গণতন্ত্রে একজন এমপি হতে হলে কোটি কোটি টাকা খরচ করতে হয়, নিজের জায়গা জমি বিক্রি করতে হয়, বড় বড় চোরাকারবারি মাফিয়া ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নিতে হয়, তারপরে ওই এমপি নির্বাচিত হয়ে ওই মাফিয়া চোরাকারবারি ব্যবসায়ীদের পক্ষেই কাজ করে এবং নিজে যে জায়গাপাতি বিক্রি করেছিল ওইটার ক্ষতি সে পূরণের চেষ্টা করে। সে জনগণের জন্য কোনো কাজ করতে পারবে না, এটাই বঙ্গবন্ধু ভেবেছিল। বঙ্গবন্ধুর ভাবনাটাই ঠিক ছিল। তাইলে 75 সালে বঙ্গবন্ধু বাংলাদেশে বাকশাল চালু করেন। 7টা দল মিলে তিনি বাকশাল গঠন করেন এবং ন্যাশনাল পার্টি গঠন করেন, জাতীয় দল, যে দলে একেবারে সমাজের সর্বস্তরে মানুষ যে দলের মেম্বার হওয়ার মতো নির্দেশনা ছিল এবং সবাই মেম্বার হয়েছিল, এবং কি বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান এই দলের মেম্বার হয়েছিলেন। এবং বঙ্গবন্ধু দেশে আনফিনিশ সোশ্যালিস্ট ডেমোক্রেসির মাধ্যমে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের যে স্বাধীনতার ঘোষণাপত্রের যে ঘোষণা ছিল যে সাম্য, সমতা, মানবিক মর্যাদার বাংলাদেশ, তিনি এই সোশ্যালিস্ট ডেমোক্রেসির মাধ্যমে তিনি করতে চেয়েছিলেন, গণতন্ত্রের মাধ্যমে। বঙ্গবন্ধু আওয়ামী লীগের মন্ত্রী এমপি নেতাদের ঘুষ, দুর্নীতি, লুটপাটে বিরক্ত হয়ে তিনি মুজাহিদুল ইসলাম সেলিম সিপিবির নেতাকে বলেছিলেন, সেলিম, এই এলিট মাফিয়া আওয়ামী লীগ দিয়ে 30 লক্ষ শহীদ যে কারণে নিহত হয়েছিল, মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক বাংলাদেশ, শোষণ বঞ্চনাহীন বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ,
কোনোদিনও করা যাবে না। তো এই আওয়ামী লীগকে আমি নিষিদ্ধ করে দেব। তাহলে বঙ্গবন্ধু ৭৫-এ তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন। বঙ্গবন্ধু যে সংসদীয় প্রেসিডেন্সিয়াল ফর্মের গভর্নমেন্ট গঠন করেছিলেন, সেখানে তিনি বলেছিলেন যিনি প্রেসিডেন্ট হবেন তিনি আর পার্টির প্রধান হতে পারবেন না, আর এক দল থেকে ৫-৭ জন এমপি দাঁড়াবে। সে স্কুলের মাস্টার হতে পারে, ব্যবসায়ী হতে পারে, এবং এমপির ইলেকশন রানের ফান্ড সরকার দেবে। খুব সুন্দর একটা সিস্টেম বঙ্গবন্ধু চালু করেছিলেন। খুনি মোস্তাক চক্রের কারণে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণ হয়নি। বঙ্গবন্ধু বাকশালের মাধ্যমে কোঅপারেটিভ সমবায় ভিত্তিক কৃষি ফার্ম গঠন করতে চেয়েছিলেন। আর যদি সমবায় ভিত্তিক কৃষি ফার্ম গঠন করা হতো তাহলে এইভাবে আমাদের কৃষি জমি ভূমি মাফিয়ারা দখল করতে পারতো না। ভূমি মাফিয়ারা দখল করে অবৈধভাবে আবাসিক প্রকল্প নির্মাণ করতে পারতো না। বঙ্গবন্ধুর সুশীতের গণতন্ত্রের পর একটি বই আছে, সেটা আপনারা সবাই পড়বেন, যেটা বঙ্গবন্ধুর ব্লু প্রিন্ট। বইটা আমি পড়েছি। বইটা না পড়ে প্রপাগান্ডা চালানো উচিত হবে না। তাহলে এরপরে বঙ্গবন্ধু দেশে সমাজতান্ত্রিক স্বাস্থ্যনীতি, সমাজতান্ত্রিক এডুকেশন সিস্টেম চালু করতে চেয়েছিলেন। সামাজিক গৃহায়ন প্রকল্পের অধীনে লক্ষ লক্ষ সোশ্যাল হাউজিং তিনি তৈরি করতে চেয়েছিলেন গরিব মানুষের জন্য। প্রতিটি গ্রামে ইউনিয়নে তিনি হাসপাতাল নিতে চেয়েছিলেন, প্রতিটি গ্রামে পুলিশ স্টেশন নিতে চেয়েছিলেন, প্রতিটি ইউনিয়নে তিনি বিচার সেবাকে নিয়ে যেতে চেয়েছিলেন। দেশকে তিনি ধনতান্ত্রিক ক্যাপিটালিস্ট ফ্যাসিবাদী সিস্টেম থেকে প্রকৃত সুশীতের গণতান্ত্রিক সিস্টেমে নিয়ে যেতে চেয়েছিলেন। আনফর্চুনেটলি বিদেশি আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে বঙ্গবন্ধু নিহত হলেন এবং বঙ্গবন্ধুর স্বপ্ন শেষ হয়ে যায়। বঙ্গবন্ধু নিহত হওয়ার পর মেজর জিয়া তিনি ক্ষমতা দখল করেন সামরিক ফরমান বলে। এটা অসাংবিধানিক, এবং 1981 সাল পর্যন্ত মেজর জিয়া সরকার চলে। তবে অনেকেই বলে মেজর জিয়া বীর মুক্তিযোদ্ধা, তিনি একজন সৎ প্রেসিডেন্ট ছিলেন। কিন্তু মেজর জিয়া প্রেসিডেন্ট হওয়ার পর তিনি বঙ্গবন্ধু যে যুদ্ধাপরাধী দল জামাতের রাজনীতি নিষিদ্ধ করেছিলেন, মেজর জিয়া সেটা চালু করেন। বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারবন্দে অধ্যাদেশ জারি করা হয় তার সরকারের আমলেই। মেজর জিয়ার বড় কর্মসূচি ছিল খাল খনন কর্মসূচি, এটা খুব ভালো কর্মসূচি ছিল। তিনি তৃণমূলের মানুষের সঙ্গে মিশে গিয়েছিলেন, তিনি সৎ ছিলেন এটা। কিন্তু আর্মির উপপ্রধান হিসেবে তিনি বঙ্গবন্ধুকে রক্ষা করেননি, এটা তার ছিল ব্যর্থতা। যাক, আজ না হোক কাল ইতিহাস একদিন এর বিচার করবে, কে দোষী ছিলেন, কে বা কারা বঙ্গবন্ধুকে রক্ষা করেননি, ইতিহাস একদিন বিচার করবে। তারপরে এরশাদ 82 থেকে 90 পর্যন্ত চালালো। 90-এর গণ আন্দোলনে আমিও ছিলাম। এরশাদকে আমরা প্রবল আন্দোলনের মাধ্যমে নামাই। কিন্তু এরশাদ আমলে দেশে প্রচুর দুর্নীতি হয়, কিন্তু তিনি কয়েকটি রিভলিউশনারি কাজ করেছিলেন। যেমন জেলায় জেলায় ডিস্ট্রিক্ট হাসপাতাল, উপজেলা হাসপাতাল স্থাপন করেছিলেন। উপজেলায় তিনি বিচার সেবাকে নিয়ে গিয়েছিলেন। ইউনিয়ন হাসপাতাল তিনি চালু করেছিলেন। চাইলে তিনি অনেক কিছুই করতে পারতেন, কিন্তু দুর্নীতির জন্য তিনি করতে পারেননি। তিনি যখন মারা যান তখন তার 70 কোটি টাকার সম্পত্তি। তারপরে 91-এর ইলেকশনে খালেদা জিয়া আসলেন। প্রচুর দুর্নীতি, ঘুষ দুর্নীতি দেশে চলে। জনগণ সামাজিক সুবিচার পায়নি, বিচার বিভাগ তার প্রকৃত স্বাধীনতা পায়নি। তারপরে 96 থেকে 2000 শেখ হাসিনা আসলেন। এসে তিনি অনেকগুলো জনকল্যাণমূলক বেনিফিট সিস্টেম চালু করেছিলেন, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, পাশাপাশি অনেক ধরনের ভাতা। এবং তিনি 14,000 কমিউনিটি ক্লিনিক বিভিন্ন গ্রামে স্থাপন করেন। কিন্তু কমিউনিটি ক্লিনিকে কোনো ডাক্তার ছিল না, 31 ধরনের ওষুধ ফ্রি ছিল, এটা একটা ভালো জিনিস। কিন্তু কমিউনিটি ক্লিনিকে এমবিবিএস ডাক্তার ছিল না, রক্ত টেস্টের ব্যবস্থা ছিল না। কমিউনিটি ক্লিনিকগুলো দুর্নীতিতে ডুবেছিল। প্রচুর দুর্নীতির পর শেখ হাসিনা 2001-এর নির্বাচনে তিনি হেরে যান। 2001-এ বিএনপি আসে। বিএনপি 2001 থেকে 6-এ দেশের চরম অবস্থা,
খুন গুম নির্যাতন চলতে থাকে, দুর্নীতি চলতে থাকে। 21 আগস্টের গ্রেনেড হামলা, 10টা অস্ত্র মামলা, এসব ঘটনা বিএনপির মামলা। বিএনপি 4 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়। 2001 থেকে 2006 তত্ত্বাবধায়ক নিয়ে একটা গণ্ডগোল হয় এবং 1.5 কোটি ভুয়া ভোটারের নিবন্ধনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসতে চায়। তার পরিপ্রেক্ষিতেই 2007-এর 111 হয় এবং আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সব দলের রাজনৈতিক নেতারা জেলে যায়। 2 বছর পর কিছুটা সংস্কার হয়, তারপরে ইলেকশন হয়। রাজনীতিবিদরা তওবা করেছিল তারা ভালো হয়ে যাবে, কিন্তু 2008-এর ইলেকশনের পর আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসে এবং 2008 থেকে 2024 পর্যন্ত রাজনীতিবিদরা আর ভালো হয়নি। 111 থেকে তারা শিক্ষা নেয়নি। 2009 থেকে 2024 পর্যন্ত আওয়ামী লীগের শাসনের আমলে দেশে প্রচুর খুন গুম নির্যাতন হয়, $17 বিলিয়ন বিদেশে পাচার হয়। মানুষের মানবিক মর্যাদা, মানবাধিকার চরমভাবে ভুলুণ্ঠিত হয়। মন্ত্রী, এমপিরা, প্রজাতন্ত্রের কর্মচারীরা কোটি কোটি, হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশকে একেবারে শূন্য করে দিয়েছিল। দেশের রিজার্ভ একেবারে কমে গিয়েছিল। তো কোটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে বৈষম্যবিরোধী ছাত্ররা আন্দোলন করে, পুলিশ গুলি করে বৈষম্যবিরোধী ছাত্রদের হত্যা করে। তার পরিপ্রেক্ষিতে প্রবল আন্দোলনে হয়, সারা দেশের মানুষ, ছাত্র জনতা মাঠে নেমে আসে। 36 দিনের আন্দোলনে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার পতন এবং শেখ হাসিনা বিদেশে পালিয়ে যায়। এই হলো বাংলাদেশের গত 53 বছরের ইতিহাস। এখন ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় এসেছে ইউনূসের নেতৃত্বে 2000 মানুষের জীবনের বিনিময়ে সরকার ক্ষমতা আসার পর ইউনূসের নেতৃত্বেও জনগণ সুশাসন পায়নি, তবে ব্যাংক লুটপাট বন্ধ হয়েছে। ইউনূসের নেতৃত্বাধীন সরকার থাকা অবস্থায় বৈষম্য বিরোধী ছাত্ররা যে বাংলাদেশের জন্মের ঘর 32 নম্বর ভেঙে ফেলে ধানমন্ডির বলে, এটা একটা ক্ষমার অযোগ্য অপরাধ। এই 32 নম্বর বাড়ি ভাঙ্গার কারণে আমরা অনেক ঐতিহাসিক ডকুমেন্ট হারাই, বাড়িটি হারাই। এইভাবে ফ্যাসিবাদ দমনের নামে রাষ্ট্রের জনকের বাড়ি বৈষম্য বিরোধী ছাত্ররা, মবরা ভাঙতে পারে না। এর জন্য ইতিহাস এদের একদিন বিচার করবে। মানুষ এত বড় একটা বিপ্লবের মাধ্যমে ইউনূসের সরকারকে আনলো, কিন্তু আজ 7 মাস হয়ে যায় ইউনূসের সরকার জনগণকে সুশাসন উপহার দিতে পারেনি। এখনও জেলা উপজেলা হাসপাতালে ঔষধ নাই, চিকিৎসা নাই। এখনও জেলা উপজেলা লেভেলের সরকারি অফিস, বিআরটি, ভূমি অফিস, ল্যান্ড অফিস, পুলিশ স্টেশন, কোথাও সুশাসন নেই, কোথাও ভালো সার্ভিস নেই। ঘুষ দুর্নীতি চরম আকার ধারণ করেছে। ইউনূস সরকার 24-এর চেতনার বিরুদ্ধে গিয়ে কাজ করতেছে। ইউনূস সরকারের প্রথম দায়িত্বই ছিল ঘুষ দুর্নীতি বন্ধ করা, জেলা উপজেলা হাসপাতালে ভালো চিকিৎসার ব্যবস্থা করা, জনগণকে ফ্রি চিকিৎসা সার্ভিস দেওয়া, কমিউনিটি ক্লিনিকে ডাক্তার পাঠানো, প্রতিটি ইউনিয়নে বিচার সেবা, পুলিশ সেবা পৌঁছিয়ে দেওয়া ছিল ডক্টর ইউনূসের মেন দায়িত্ব। কিন্তু এসবের কিছুই হয়নি। সংস্কার আলোচনা হচ্ছে, সংস্কারও হয়নি। সাংবিধানিক সংস্কার অবশ্যই আমাদের দরকার। সাংবিধানিক সংস্কারের মাধ্যমে আমরা ডাইরেক্ট প্রেসিডেন্সিয়াল ইলেকশন চাই, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চাই, 70 অনুচ্ছেদের বিলোপ চাই, 116 অনুচ্ছেদের বিলোপ চাই। আর কনস্টিটিউশনের যত ফেসিস্ট আর্টিকেল আছে সবগুলো রিমুভ করতে হবে। তবে বাংলাদেশ সংবিধান সংশোধনীর মাধ্যমে, সংশোধনের নামে কখনোই বাংলাদেশ সংবিধানের বেসিক স্ট্রাকচার, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতায় হাত দেওয়া যাবে না, বিচার বিভাগের স্বাধীনতায় হাত দেওয়া যাবে না। এটা মনে রাখতে হবে। সংবিধানের বেসিক স্ট্রাকচার, স্বাধীনতার ঘোষণাপত্রে হাত দেওয়া যাবে না, এটা মনে রাখতে হবে। এখন সময় খুব দ্রুত চলে যাচ্ছে, আমাদের অবশ্যই সংস্কারের পথে যেতে হবে। কলোনিয়াল সব ল বাতিল করতে হবে এবং জনগণের মঙ্গলের জন্য এনসিপিকে কাজ করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনার বিরোধিতা করা, বঙ্গবন্ধুর বিরোধিতা করা এনসিপির কাজ নয়। এনসিপির কাজ হলো ফ্যাসিস্ট রাজনীতির বিরুদ্ধে কাজ করা, ফ্যাসিস্ট রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে কাজ করা, জনগণকে বোঝানো এরা ফ্যাসিস্ট দল।
মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে এনসিপিকে এগিয়ে যেতে হবে এবং তৃণমূলের মানুষের জন্য কাজ করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনার আলোকে এবং 24-এর বিপ্লবের চেতনার আলোকে জনগণকে সুশাসন উপহার দেওয়া, জনগণের সার্বভৌম ক্ষমতা, মানবিক মর্যাদা, মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করা হবে এনসিপির প্রধান কাজ। মুক্তিযুদ্ধকে, বাংলাদেশের সংবিধানকে কবরে পাঠানো এনসিপির কাজ নয়। তাহলে আজ মহান স্বাধীনতা দিবসে ডক্টর ইউনূস সরকারের প্রতি আমাদের আকুল আবেদন, আপনি বাংলাদেশ সংবিধান সংশোধন করুন, রাজনৈতিক দলগুলোকে পরিবারতন্ত্রের হাত থেকে রক্ষা করুন, দলগুলোতে গণতন্ত্র ফিরিয়ে আনুন, 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হবে না, 2বারের বেশি কেউ পার্টির প্রধান হবে না, এসব সংস্কার আনুন, বিচার বিভাগীয় সংস্কার আনুন, বিচারক নিয়োগ কমিশন গঠন করুন। এগুলা বিচারক নিয়োগ কমিশন, সুপ্রিম কোর্ট সেক্রেটারিয়েট, ইন্ডিপেন্ডেন্ট প্রসিকিউশন সার্ভিস গঠন, ভলান্টারি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট গঠন, এসব গঠন করতে তো সংস্কার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার দরকার নেই। এগুলো অধ্যাদেশ জারির মাধ্যমে করুন। ন্যাশনাল হেলথ সার্ভিস গঠন করুন, ন্যাশনাল অ্যাম্বুলেন্স সার্ভিস গঠন করুন, কমিউনিটি ক্লিনিকে এমবিবিএস ডাক্তার পাঠান, ন্যাশনাল পুলিশ সার্ভিস গঠন করুন, ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমপ্লেন্ট কমিশন গঠন করুন। এসব করতে অধ্যাদেশ জারি দরকার। অধ্যাদেশ জারি করে এসব করেন। এসব করার জন্য রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করার কোনো দরকার নেই। এই রাজনৈতিক দলগুলা সংস্কার আনতে গত 53 বছরে ব্যর্থ হয়েছে। আপনি কার সঙ্গে এ বিষয়ে আলোচনা করতেছেন? সময় নষ্ট করতেছেন ডক্টর ইউনূস। সংস্কার করেন। জনগণ 24-এর বিপ্লব আপনাকে ম্যান্ডেট দিয়েছে। জনগণ সংস্কার আনুন, তবে সংবিধানের বেসিক স্ট্রাকচারে হাত দেবেন না। সংস্কার আনুন, রিফর্ম করুন, অধ্যাদেশ জারির মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করুন, সাংবিধানিক সংশোধনী এনে প্রতিষ্ঠানগুলোকে সংশোধন করুন, দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করুন, মানবাধিকার কমিশনকে শক্তিশালী করুন, ন্যাশনাল পুলিশ সার্ভিস গঠন করুন, পুলিশকে স্বচ্ছতা জবাবদিহিতার আওতায় আনুন, দুর্নীতির বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলুন, দুর্নীতিবাদদের গ্রেপ্তার করুন, 24-এর খুনিদের বিচারের মুখোমুখি করুন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। 24-এর গণহত্যার পর আওয়ামী লীগ এবং 71-এর গণহত্যার পর জামাত বাংলাদেশে রাজনীতি করতে পারে না। যদি করতে দেন তাহলে এটা জনগণের সাথে বেইমানি, বিপ্লবের সাথে বেইমানি হবে। তাহলে আমরা ডক্টর ইউনূসের প্রতি আকুল আবেদন, এত বড় একটা বিপ্লবের পর, 24-এর বিপ্লব, 71-এর বিপ্লবের পর শহীদের রক্তে মাখা জমিনে ঘুষ, দুর্নীতি, অনাচার, অবিচার, লুটপাট, খুন, গুম চলতে পারে না। এখনও পুলিশ জনগণকে নির্যাতন করে, এখনও পুলিশ মিথ্যা মামলা দেয়, এখনও ল্যান্ড অফিসে, এখনও ট্যাক্স অফিসে দুর্নীতি হয়, শিক্ষা অফিসে দুর্নীতি হয়, এখনও হাসপাতালে মানুষ চিকিৎসা পায় না, ঔষধ চুরি হয়। জনগণকে সুবিচার উপহার দিন। বয়স্ক মানুষের জন্য সার্বজনীন পেনশনের ব্যবস্থা করুন। জনগণ পেনশন চায়, জনগণ সামাজিক নিরাপত্তা চায়। অ্যাবলিশ করুন ক্যাপিটালিস্ট ফেসিস্ট বাংলাদেশকে। দেশে সাম্যবাদী অর্থনীতি চালু করুন। সমাজতান্ত্রিক অর্থনীতি ছাড়া সাম্য, সমতা, সামাজিক সুবিচার ভিত্তিক বাংলাদেশ কখনো প্রতিষ্ঠিত করা যাবে না। দিনে রাতে বঙ্গবন্ধুকে অপমান, বঙ্গবন্ধুর বিরোধিতা থেকে বিরত থাকুন। বঙ্গবন্ধুর স্বপ্ন, 71-এর মহান শহীদদের স্বপ্ন, 24-এর মহান শহীদদের স্বপ্ন পূরণে কাজ করুন। তবেই আপনারা জনগণের মনের ভিতরে ঠাঁই করে নিতে পারবেন। এনসিপিকে ফেসিজমের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে মাঠে কাজ করতে হবে। এনসিপিকে মাঠে ময়দানে কাজ করতে হবে। প্রতিটি সরকারি অফিসে ভিজিট করতে হবে। এনসিপিকে মানুষের সঙ্গে কথা বলতে হবে। পরিবেশ দূষণ, প্লাস্টিক দূষণের বিরুদ্ধে এনসিপিকে মাঠে নামতে হবে। সরকারি হাসপাতালে চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের জন্য, জেলা উপজেলা হাসপাতালের উন্নয়নের জন্য এনসিপিকে কাজ করতে হবে। এটা হলো প্রপার রাজনীতি। এনসিপি যদি বিএনপি, আওয়ামী লীগের মতো গদবাদা রাজনীতি করে, 100 গাড়ি নিয়ে শোডাউন করে, তাদেরকে অভ্যতা জানানোর জন্য 100 গেট যদি নির্মাণ করা হয়, তাই এনসিপি আর বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে তফাৎ কি? এনসিপিকে সম্পূর্ণ নতুন দ্বারা রাজনীতি করতে হবে, ভারতের অরবিন্দ কেজরিওয়ালের মতো। প্রতিটি ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক, প্রতিটি গ্রামে কমিউনিটি ক্লিনিক স্থাপন করতে হবে, ডাক্তার পাঠাতে হবে। কমিউনিটি ক্লিনিকে
রক্ত টেস্টের ব্যবস্থা করতে হবে, উপজেলা জেলা হাসপাতালে কিডনি ইউনিট, স্ট্রোক ইউনিট, হার্ট ইউনিট স্থাপন করতে হবে, হেলথ সার্ভিস পুরোপুরি রিফর্ম করতে হবে, জুডিশিয়াল সার্ভিস পুরোপুরি রিফর্ম করতে হবে, পুলিশ সার্ভিস পুরোপুরি রিফর্ম করতে হবে, সিভিল সার্ভিস পুরোপুরি রিফর্ম করতে হবে। এই কলোনিয়াল এলিট সিভিল সার্ভেন্ট দিয়ে জনগণের জন্য সামাজিক সুবিচার নিশ্চিত করা যাবে না। জয় বাংলা।